বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ক্লাসটি নিব একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রটি পড়াব। দ্বিতীয় পত্র থেকে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টি পড়াব। তৃতীয় অধ্যায়টি কি? তৃতীয় অধ্যায়ের নাম আমাদের মুঘলদের, ভারত উপমহাদেশে মুঘল শাসন। তৃতীয় অধ্যায়ের শিরোনামটা কি দেখি। ভারত উপমহাদেশে মুঘল শাসন। মুঘল শাসন, ভারত উপমহাদেশের মুঘল শাসন সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে একটু সংক্ষিপ্ত বলি, তারপর আমি ডিটেলসে আজকে যে টপিকসটি আলোচনা করবো সেটা আলোচনা করব। ভারত উপমহাদেশে মুঘল শাসন কিন্তু একটি দীর্ঘ সময়ের শাসনকাল। এই শাসনকালটি ছিল 1526 থেকে 1858 সাল পর্যন্ত। দীর্ঘ সময়ের শাসনকাল। দেখো তোমরা 1526 সাল, সেখান থেকে 200 বছরের শাসন, প্রায় 200-250 বছর, 200-250 বছরের শাসন। 1526 থেকে 1858 সাল পর্যন্ত ভারত উপমহাদেশে মুঘল শাসকরা, মানে মুসলমান শাসকদের মধ্যে মুঘল শাসকরা শাসন করেছিল। সেই শাসনকাল সম্পর্কে, সেই মুঘল শাসকদের সম্পর্কে আমরা এই অধ্যায়ে ধীরে ধীরে জানতে পারব। মুঘল শাসনের শুরুটা আমরা যে মুঘলদের পরিচয়টা জানি। মুঘলদের পরিচয় জানতে গেলে আমরা যে আসে যে মঙ্গল শব্দ থেকে, মঙ্গল শব্দ থেকে মুঘল কথাটি উদ্ভব হয়েছে। কোন শব্দ থেকে? মঙ্গল শব্দ থেকে। মঙ্গল শব্দ থেকে মুঘল কথাটি, মুঘল শব্দটি এসেছে। মঙ্গল জাতি আমরা জানি, মঙ্গল জাতি সম্পর্কে আমরা কিন্তু পড়েছি যে মঙ্গল জাতিরা খুব দুর্ধর্ষ ছিল। সেই মঙ্গল জাতি, মানে মঙ্গল জাতির মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটি উদ্ভব হয়েছে। এই মুঘল শাসনে কয়েকজন বিখ্যাত শাসক ছিলেন। আমরা কিন্তু মোটামুটি যারা ইতিহাস পড়েছি দশম শ্রেণীতে, তার অবশ্যই মুঘল শাসন সম্পর্কে আমি যখনই আলোচনা শুরু করেছি তখনই সবাই বুঝতে পেরেছি মুঘল শাসনটা গুরুত্বপূর্ণ শাসন ছিল। আমরা সেটা ইতিহাস থেকে জেনেছি। আর যারা তোমাদের মানবিক শাখায় পড়েনি, ব্যবসায়ী শিক্ষা অথবা বিজ্ঞান শাখা থেকে এসেছে, তাদের জন্য বলছি যে মুঘল শাসন সম্পর্কে কিন্তু আমরা সবাই একটু না একটু কিছু জানি। কিছু শাসক ছিল যাদের নাম আমরা জানি। সেই শাসকদের মধ্যে উল্লেখযোগ্য শাসক কে ছিলেন? সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব। এই শাসকগুলো ছিল উল্লেখযোগ্য শাসক। আরও শাসক ছিল, কারণ এতগুলো বছর শাসন করতে কিন্তু আরও শাসক এসেছেন, আরও শাসক অল্প সময়ে শাসন করে চলেছে। কিন্তু এই শাসকগুলো ছিল উল্লেখযোগ্য শাসক, যাদের শাসনকাল মুঘল শাসনকে ঐতিহ্য মণ্ডিত করেছে বা শক্তিশালী করেছে, এই বিষয়গুলো। এখন আমরা এই যে শাসকগুলো কার পরে কোন শাসক এসেছে সেই সম্পর্কে জানতে গেলে ছোট্ট একটি সূত্রের সাহায্যে জানার চেষ্টা করব। ঠিক আছে, সূত্রটা দেখি কি।
এই হচ্ছে একটি একটি লাইন তোমরা মনে ধরতে পারো যে বাবার হইল একবার জ্বর সারি ঠিক আছে। এই যে এই সূত্রটি দ্বারা আমরা শাসকগুলোর নাম সহজে মনে রাখতে বাবার হচ্ছে বাবার থেকে বাবু সম্রাট বাবু, হইল থেকে সম্রাট হুমায়ুন, ঠিক আছে। আকবর একবার থেকে আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধ আওরঙ্গজেব, ঠিক আছে। তাহলে দেখো বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, এটা তোমরা একটু খাতায় লিখে নিতে পারো, অথবা এই অধ্যায়ের শুরুতেই বইও লিখে রাখতে পারো, যে এটা জানার জন্য সুবিধা হবে তোমাদের। এটা একটু মনে রাখলে সুবিধা হবে যে এই যে সম্রাট বাবরের পুত্র ছিলেন সম্রাট হুমায়ুন, হুমায়ুনের পুত্র ছিল সম্রাট আকবর, আকবরের পুত্র ছিল সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র ছিলেন শাহজাহান, শাহজাহানের 4টি পুত্রের মধ্যে একজন উল্লেখযোগ্য পুত্র ছিলেন, তিনি হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, ঠিক আছে। এই বিষয়টা সঠিক হয়ে যাবে, দ্বিধা হবে না যে কার বাবা কে ছিল কিংবা কার সন্তান কে ছিলেন, এই বিষয়টি নিয়ে কখনোই সন্দিহান হতে হবে না বা দ্বিধান্বিত হতে হবে না আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা এখন মূল পাঠে যাওয়ার চেষ্টা করি। আমাদের যে মুঘলদের পরিচয় আমি যেটা বলছিলাম, যে মঙ্গল শব্দ থেকে মুঘল কথাটি উদ্ভব হয়েছে। মহাবীর চেঙ্গিস খান প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে কি ছিল? মহাবীরের চেঙ্গিস খানের প্রতিষ্ঠিত মুঘল রাজবংশটি কি ছিল? মঙ্গল শাসন নামে পরিচিত। এরা ছিল হচ্ছে মঙ্গোলিয়ার অধিবাসী। মঙ্গলরা ছিল খুবই দুর্ধর্ষ এবং নির্বিঘ্ন, তারা এত সাহসী এবং মানে ভয় কি জিনিস এদের মধ্যে কাজ করতো না। চেঙ্গিস খান তাদের বিভিন্ন উপদলগুলো একত্রে করে এশিয়ায় একটি শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত করেন, এবং তিনি উত্তর সাইবেরিয়া থেকে পশ্চিমে জর্জিয়া এবং পূর্বে চীন থেকে পশ্চিমে রুশ দেশ, কি উত্তরে সাইবেরিয়া থেকে এবং দক্ষিণে জর্জিয়া, উত্তর দিকে কি দেখাচ্ছে? উত্তরে সাইবেরিয়া, দক্ষিণে জর্জিয়া, হ্যাঁ, আর পূর্বে চীন আর পশ্চিমে হচ্ছে রুশ। পশ্চিমে রুশ, এই পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এদিকে হচ্ছে উত্তরে যাচ্ছে তোমার সাইবেরিয়া, দক্ষিণে যাচ্ছে হচ্ছে তোমাদের জর্জিয়া, আর পূর্বে যাচ্ছে হচ্ছে চীন, আর পশ্চিমে যাচ্ছে রুশ। এই সমস্ত জায়গায় বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলেন। তার মৃত্যুর পর চাগতাই খানের রাজ্যে মধ্য এশিয়ার তৈমুরলংয়ের আবির্ভাব ঘটে। তিনি 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, এবং মূলত এই সুলতানি যুগ থেকে মঙ্গলরা ভারতে রাজ্য স্থাপনের চেষ্টা করেন। কোন সময় থেকে? সুলতানি আমল থেকে, কিন্তু তারা ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলদের চেঙ্গিস খান এবং চাগতাই তুর্কি তৈমুরলংয়ের বংশধর বাবর ভারতে একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা মুঘল নামে পরিচিত। এই মুঘলদের ধর্ম ছিল ইসলাম, হিন্দু সভ্যতা আর কৃষ্টি মানে যে সংস্কৃতি যেটা, যে আমরা যে সংস্কৃতি যেটা বলি, সেই সভ্যতা আর কৃষ্টি ছিল ইরানি। ডাক্তার এম এল রায় চৌধুরী বলেছিলেন,
যে মুঘলরা জন্মগতভাবে মধ্য এশিয়ার বাসিন্দা, মানে জন্মগতভাবে, মানুষ কিন্তু জন্মগতভাবে এক জায়গার বাসিন্দা হয়, পরবর্তীতে তাদের বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করার জন্য সেইখানকারই অধিবাসী বা বাসিন্দা হতে হয়। এই যে পরবর্তীতে হচ্ছে ইসের বাসিন্দা হলেন তারা, এবং মধ্য এশিয়ার বাসিন্দা ছিল। আর তারা ধর্মে আরবীয়, কৃষ্টিতে, সংস্কৃতিতে ছিল ইরানি এবং স্থায়ীভাবে ভারতের বাসিন্দা। আর তাদের মধ্যে অনেকে ভারতে জন্মগ্রহণ করেন, ভারতের মাটিতে লালিত পালিত এবং ভারতেই মৃত্যুবরণ করেন। এই গেল হচ্ছে মানে তাদের সম্পর্কে, মুঘলদের সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানা, যে মুঘলদের পূর্বপুরুষ যারা আমরা জানি, যেটা বুঝি যে পূর্বপুরুষদের বিষয় সম্পর্কে সেই। তো আজকে আমাদের মূল যেটা, সেটা হচ্ছে বাবর, সম্রাট বাবর। সম্রাট বাবর। সম্রাট বাবরের যে সময়টা, শাসনকালটা ছিল সেটা দেখাই তোমাদের। 1526 থেকে 1530 এই সময়টা ছিল সম্রাট বাবরের শাসনকাল। একটি প্রশ্ন, যেমন আমরা এই মুঘলদের পরিচয় সম্পর্কে জানতে পারলাম যে মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটি উৎপত্তি হয়েছে। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নেও এসে থাকে, আবার বহু নির্বাচনী যে প্রশ্নটা, সেই প্রশ্নতে এসে থাকে এই মুঘল শব্দ থেকে মঙ্গল শব্দটি এসেছে। ঠিক সেই রকম সম্রাট বাবর পড়তে এসে কিন্তু আমরা আরেকটি বিষয় পাবো, সেটা হচ্ছে কি বাবর তুর্কি শব্দ, যার অর্থ সিংহ। এই শব্দটি, এটা আমাদের প্রশ্ন হিসেবে আসে। বাবর তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে সিংহ। বাবর তুর্কি শব্দ এবং এটার অর্থ হচ্ছে সিংহ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের পুরো নামটা কি ছিল সেটাও আমরা দেখে নিই। জহিরুদ্দিন সম্রাট বাবরের প্রকৃত নাম ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। মনে রাখাটা কিন্তু খুবই সহজ, কারণ আমরা আজকাল 14 ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের যে উন্মত্ততা বা 14 ফেব্রুয়ারি নিয়ে আমাদের যত আনন্দ উল্লাস, সেজন্য আজকাল ছাত্রছাত্রীরা যারা ছাত্রীরা সবাই যে কথা, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি যে সম্রাট বাবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন? তিনি 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি। আরেকটি জিনিস কিন্তু আমার মিল আছে, যখন জন্মসাল সম্পর্কে প্রশ্ন হয় কিংবা জানার হয়, সেটা কিন্তু 14 তারিখের সাথে 14 তারিখে দেখো একটা বিশেষ মিল রয়েছে। আমরা কিন্তু ইতিহাস এইভাবে বিভিন্ন কৌশল দ্বারা ইতিহাসের তারিখ, সাল, এই বিষয়গুলো মনে রাখার কৌশল অবলম্বন করবো, ঠিক আছে? তাহলে সম্রাট বাবর 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফরগানায় জন্মগ্রহণ করেন, এবং তার পিতার নাম ছিল হচ্ছে ওমর শেখ মির্জা এবং মা ছিলেন কুতলুক নিগার খানম। ওমর শেখ মির্জা, কুতলুক নিগার খানম। সম্রাট বাবরের বাবার নাম ছিল ওমর শেখ মির্জা আর মাতার নাম ছিল
লোক খান। ঠিক আছে, সম্রাট বাবরের আরেকটি বিষয় ছিল যে তিনি পিতার দিক থেকে ছিলেন চাগতাই তুর্কি এবং মাতার দিক থেকে ছিলেন হচ্ছে মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর। মানে বাবা একজন বাবার বংশধরও খুব শক্তিশালী চাগতাই তুর্কি ছিল, আর মায়ের বংশধরও খুব শক্তিশালী মঙ্গল জাতি ছিল। এই যে দুই বংশের তার বাবা মা ছিল, এবং তবে তিনি তার আত্মজীবনীর একটি বই ছিল, সেটার নাম ছিল হচ্ছে বাবরনামা। এই বইটির নামও তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, এবং পরীক্ষায় এই নামটি এসে থাকে, বাবরনামা। ঠিক আছে, বাবরনামা। এই বাবরনামা যে বইটি ছিল, এই আত্মজীবনী বইটিতে তিনি নিজেকে চাগতাই তুর্কি বলে পরিচয় দিয়েছেন, মানে মঙ্গল দেশ পরিচয় দেয়নি। বাবরের বাল্যজীবন সম্পর্কে বিশেষ কিছুই আমরা জানতে পারিনি, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুজন মহান মানুষের সংস্পর্শে বাবরের চরিত্রের সাহসিকতা, তেজস্বীয়তা এবং আত্মনির্ভরশীলতা ইত্যাদি মহৎ গুণের সমাবেশ ঘটেছিল। আর এদের মধ্যে একজন ছিলেন হচ্ছে তার গৃহশিক্ষক আব্দুল মজিদ, আরেকজন ছিলেন হচ্ছে মাতামহী আইসন দৌলত বেগম। মাতামহী হচ্ছে নানি, তার মাতামহীর নাম ছিল হচ্ছে আইসন দৌলত বেগম, আর আরেকজন যে শিক্ষক ছিলেন গৃহশিক্ষক আব্দুল মজিদ। গৃহশিক্ষক আব্দুল মজিদ। এই গৃহশিক্ষক আব্দুল মজিদের কাছে তিনি আরবি, ফার্সি এবং তুর্কি ভাষা, কতগুলো ভাষা দেখো, আমরা কিন্তু এক ভাষা শিখে, এক বাংলা ভাষা মায়ের মুখ থেকে যেটা শিখেছি এটা শিখে অন্য কোনো ভাষা শেখার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ থাকে না, আমরা শিখতেও জানি। কিন্তু তখনকার দিনে তাদের একাডেমিক পড়াশোনা আছে, তার বিভিন্ন ধরনের ভাষা শিখে, এবং আরও অনেক শাসক পড়বো আমরা যারা 7-8টি ভাষাও সমান পারদর্শী ছিলেন। এই সম্রাট বাবরও ছিলেন হচ্ছে আরবি, ফার্সি এবং তুর্কি 3টি ভাষায় তিনি দক্ষতা অর্জন করেছিলেন। বাবরের পিতা ওমর মির্জা ফারগানা রাজ্যের আমির ছিলেন, এবং বড় ভাই আহমদ মির্জা এবং শালক মাহমুদ খানের সাথে ওমর মির্জার প্রবল শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতাও ছিল। 1494 খ্রিস্টাব্দে ওমর মির্জা তার এই দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সামরিক অভিযানে বের হন, তবে আকস্মিক দুর্ঘটনায় সম্রাট বাবরের বাবার মৃত্যু ঘটে, এবং মাত্র 11 বছর 4 মাসে ফরগনার সিংহাসনে অধিষ্ঠিত হন সম্রাট বাবর। কোথাকার? ফরগনার সিংহাসনে অধিষ্ঠিত হন 11 বছর 4 মাসে। এই যে ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হলেন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে তাকে সমরখন্দ অভিযানে বের হয়ে পড়তে হলো। সিংহাসন আরোহণ করার পরে যে এই দুই পিতৃব্য আত্মীয় স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়লেন সম্রাট বাবর। বাবর 1497 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সুযোগে সমরখন্দ অধিকার করেন। কোথাকার? মধ্য এশিয়া। ঠিক আছে, মধ্য এশিয়ার সমরখন্দ, কিন্তু ভাগ্য বিপর্যয়ে তিনি সমরখন্দ হারান, এবং 1498 খ্রিস্টাব্দে ফরগনায় তার
হস্তচ্যুত হয়, মানে তার হাত কেটে। সমরখন্দ ও ফরগানা হারিয়ে দাবার ছকের মতো বাবর এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে থাকে। পরবর্তীতে তিনি দক্ষতা বলে 1500 খ্রিস্টাব্দে ফরগনা পুনরুদ্ধার করেন এবং 1502 খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। এই যে সমরখন্দ অধিকার করেন এবং 1503 খ্রিস্টাব্দে আর্চিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফরগনা ও সমরখন্দ থেকে বিতাড়িত হন। অসহায় ও আশ্রয়হীন বাবর বর্তমান উজবেকিস্তানের তাশখন্দে তার মামা সুলতান মাহমুদ খানের আশ্রয় লাভ করেন। কার আশ্রয় লাভ করলেন? সুলতান মাহমুদ খানের আশ্রয় লাভ করলেন। এই সমরখন্দ অভিযানের পরবর্তীতে তিনি যে কাবুলে আধিপত্য প্রতিষ্ঠা করলেন। কোথায়? কাবুলে। কোথায়? কাবুলে আধিপত্য প্রতিষ্ঠা। স্বদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা ত্যাগ করে সম্রাট বাবর অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে 1504 খ্রিস্টাব্দে রাজা আরঘুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন। কোন রাজাকে পরাজিত করলেন? রাজা আরঘুনকে। রাজা আরঘুনকে পরাজিত করলেন। অল্প দিনের মধ্যে সমগ্র আফগানিস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাদশাহ উপাধি গ্রহণ করে এবং কাবুলে প্রতিষ্ঠার পর সাইবানি খানের মৃত্যুর সুযোগে চতুর বাবর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সহায়তায় 1511 খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। খোরাসানে তার আধিপত্য প্রতিষ্ঠা হয়। কান্দুজ, তাশখন্দ, হিসার এমনকি ফরগনাও তার অধিকারে চলে আসে, কিন্তু তার এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। 1512 খ্রিস্টাব্দে সাইবানি খানের পুত্রের নেতৃত্বে উজবেকদের কাছে গাজদাওয়ানের যুদ্ধে বাবর পরাজিত হলে তিনি কাবুল ফিরে যেতে বাধ্য হন। কোথায় ফিরে যেতে বাধ্য হলো? কাবুল, আফগানিস্তানের রাজধানী, যে আফগানিস্তানের রাজধানী যে কাবুল, সেখানে। এরপরে শুরু হলো যে মুঘল অভিযানের আগে যে ভারত মহাদেশে মানে ভারতে যে মুঘল শাসন প্রতিষ্ঠা করলেন সম্রাট বাবর, সেই সম্রাট বাবরের মুঘল শাসন প্রতিষ্ঠা করার পূর্বে যে ভারতের একটি সামগ্রিক উপমহাদেশের যে সার্বিক অবস্থাটা ছিল, সেই অবস্থা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। কারণ সেই অবস্থাটা জানলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে বাবর কি মানে তার কর্মকাণ্ডগুলো করলো। তো আজকে আমরা হচ্ছে ওই ভারতে মুঘলের যে সম্রাট বাবরের এই সার্বিক অবস্থা সম্পর্কে জানবো। পরবর্তী দিন আমরা এই বিষয়টি পুরোটা শেষ করব। হ্যাঁ, তো লোদি সালতানাতের ধ্বংসস্তূপের উপর সম্রাট বাবর ভারতে মুঘল শাসনে গোড়াপত্তন করে এবং দীর্ঘদিনের একটি সুপ্রতিষ্ঠিত মুসলিম সালতানাতের পতন ঘটিয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা কোনো তাৎক্ষণিক ঘটনার ফল হতে পারে না। বস্তুত সমকালীন ভারতের আর্থসামাজিক ও সামরিক অবস্থার দুর্বলতায় ভারতের মুঘল সাফল্যকে সহজ করেছিল। তাই বাবরের ভারত বিজয় সংক্রান্ত বিষয় আলোচনার ক্ষেত্রে সমকালীন ভারতের একটি বাস্তব চিত্র আমরা আলোচনা করব। বাস্তব চিত্র প্রথমে আমরা দেখব যে রাজনৈতিক অবস্থাটা কি ছিল। একটি রাজ্যের রাজনৈতিক অবস্থার উপরে কিন্তু তার সেই রাজ্যটির অবস্থা সম্পর্কে আমরা বুঝতে পারি।
রাজনৈতিক অবস্থাটি। হ্যাঁ, বাবর যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন হচ্ছেন সুলতান ইব্রাহিম লোদি। এখানে বলি যে প্রসঙ্গে উল্লেখ যে তুগলক বংশের শাসনের শেষের দিকে দিল্লির কেন্দ্রীয় শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, আর এই সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটেছিল। স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটলে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দক্ষিণ ভারতের বাহমনি, তারপরে হচ্ছে বিজয়নগর, উত্তর ভারতের কাশ্মীর ও জৌনপুর, পূর্ব ভারতের বাংলা, বিহার ও উড়িষ্যার এবং পশ্চিম ভারতে মাজরা, পাঞ্জাব, মালব ও গুজরাট। এসব রাজ্যের স্বাধীনতাপ্রিয় রাজাদের সাথে সংঘাত থাকায় দিল্লির কেন্দ্রীয় শক্তি ক্রমে দুর্বল হয়ে পড়ে। দিল্লির কী হলো? কেন্দ্রীয় শক্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ইব্রাহিম লোদি ছিলেন একজন অযোগ্য, দুর্বল চিত্ত এবং কূটনৈতিক জ্ঞানে অপরিপক্ক শাসক। তার পক্ষে উদীয়মান প্রতিদ্বন্দ্বী রাজশক্তি সমূহকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর ফলে লোদির ক্ষমতার যে কেন্দ্র দিল্লি এবং আশেপাশেই সীমিত হয়ে পড়েছিল। এই নৈরাজ্যের রাজনৈতিক অবস্থার সুযোগ গ্রহণ করে বাবর ভারত আক্রমণের জন্য অগ্রসর হয়। এরপরে যে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? দিল্লি সালতানাতের প্রাথমিক পর্যায়ে তুর্কি ও আফগান শাসক সুলতানদের উদারতাকারণে ভারতের হিন্দু মুসলিম সমাজ ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছিল। এই যে ঐক্য বন্ধন কিন্তু তুগলক বংশের শেষ দিকে ভারতীয় সমস্যার এই বন্ধনে কিছুটা ফাটল ধরে। এই সময় দিল্লির চেয়ে আঞ্চলিক রাজ্যগুলোতে হিন্দু মুসলমানদের মধ্যে আন্তরিক সম্পর্ক ছিল বেশি, আর বাংলায়ও এই সময় হিন্দু মুসলমানদের মধ্যে সুসম্পর্ক বিরাজ ছিল। 16 শতকের সূচনাকালে সুফি ও বৈষ্ণবদের মাধ্যমে ভক্তিবাদী আন্দোলনও জনপ্রিয় হয়ে ওঠে, আর এতে হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এ ধরনের হৃদ্রতাপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিতে ভারতবর্ষের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছিল, যা বিদেশিদের চোখে ভারতকে আরও আকর্ষণীয় করেছিল। এই গেল সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। মানে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যে এই ভারতকে আক্রমণ করা যাবে এবং এই ভারতটা কতটা উন্নত, সেই রাজ্যকে আক্রমণ করে দখল করলে কতটা যারা দখল করবে তারা কতটা শক্তিশালী হবে সেই বিষয়ে বুঝতে পারে। এরপরে যে অর্থনৈতিক অবস্থা, ভারত একটি সম্পদশালী দেশ ছিল, এটা সবসময়ই জানা যায়। বাবর নিজে দিল্লি, আগ্রা ও গোয়ালিয়রকে অর্থ সম্পদে পূর্ণ দেখেছেন বলে তার আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবরিতে উল্লেখ করেছেন। এদেশের বিত্ত বৈভব মূল নিয়ামক ছিল হচ্ছে কৃষি। মুঘল আক্রমণের প্রাককালে অভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও ভারতের পণ্য সামগ্রী মালয়, চীন এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে রপ্তানি, যেটা মুঘল শাসনের পূর্বের ঘটনা যেটা বলছি, সেসব জায়গায় যেত। এই আরেকটা বিষয় গেল। আর তারপরে হচ্ছে স্থলপথে বাণিজ্য প্রসারিত ছিল মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরান, তিব্বত, ভুটান এবং পবিত্র দেশে। এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বস্ত্র, রেশম, সুতা, ধাতব দ্রব্য, কাগজ তৈরি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই আরেকটি অর্থনৈতিক কারণেও কিন্তু সম্রাট বাবর এই মুঘল ভারতকে আক্রমণের জন্য আগ্রহী হয়ে ওঠে। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে সামরিক অবস্থান। অর্থপ্রাচুর্য থাকলেও উপমহাদেশের রাজ্যগুলোর মধ্যে সামরিক দুর্বলতা ছিল প্রকট। বিদেশি আক্রমণ প্রতিরোধের মতো ঐক্যবদ্ধ সামরিক শক্তি তখন ভারতে ছিল না, এবং ভারতীয়দের সমরাস্ত্র ও যুদ্ধ কৌশল ছিল তুলনামূলকভাবে সেকেলে এবং সনাতন। অথচ এই সময় ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার আধুনিক যুদ্ধাস্ত্র ও রণকৌশল আয়ত্ত করে ফেলেছিল। ঠিক আছে, তাহলে এই সামরিক অবস্থাটা দেখলাম আমরা। তাহলে আজকে দেখলাম কি কি মুঘল অভিযানের আগে ভারত উপমহাদেশের সার্বিক অবস্থাটা। একজন শাসক একটি এলাকা যে আক্রমণ করবে
সেই আক্রমণের পূর্বে সেই এলাকাটি কেমন ছিল, সেই এলাকার রাজনৈতিক অবস্থা, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা পর্যবেক্ষণ করেই কিন্তু একজন শাসকের, যে একজন দক্ষ শাসক বা দূরদর্শী শাসক, সেই শাসক একটি রাজ্য আক্রমণ করবে। সেই আক্রমণের প্রেক্ষিতে যদি আমরা তাহলে দেখি যে কি কি অবস্থা ছিল, এই অবস্থায় সম্রাট বাবর মুঘল শাসনের যে অবস্থাটা, মুঘল অভিযানের ভারত অভিযানের পূর্বে উপমহাদেশের সার্বিক অবস্থা দেখে তাই উনি বুঝতে পারলেন যে যেহেতু এই ভারত রাজ্যটি রাজনৈতিকভাবে বিশৃঙ্খল, সামরিকভাবে দুর্বল, তারপরে হচ্ছে অর্থনৈতিকভাবে সম্পদ আছে, সচ্ছল না হলে অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সামাজিক অবস্থা ভালো আছে, তাহলে এই রাজ্যটি যদি আমি দখল করতে পারি বা এখানে যদি শাসন করতে পারি, একটা সময় দীর্ঘদিন শাসন করতে পারি, এই রাজ্যটিকে আমার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবো। এই সমস্ত কিছু পর্যবেক্ষণ এবং পর্যালোচনার প্রেক্ষিতে সম্রাট বাবর ভারত অভিযানের আগ্রহী হয়ে ওঠে। আমরা তাহলে আজকে আলোচনায় এটুকুই দেখলাম যে সম্রাট বাবরের প্রাথমিক পরিচয় এবং সম্রাট বাবর যে মুঘল অভিযানের পূর্বে যে ভারতের সার্বিক যে অবস্থাটা ছিল সেই অবস্থা সম্পর্কে জানা। এখন এই যে আমাদের জানার মধ্যে আজকে টপিক্সের মধ্যে কিন্তু আমরা কয়েকটি প্রশ্ন কেউ আলোচনা করেছি। সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন মুঘল শব্দটি এসেছে মঙ্গল শব্দ থেকে, আরেকটি বিষয় হচ্ছে বাবর শব্দটি হচ্ছে তুর্কি শব্দ এবং এর অর্থ হচ্ছে সিংহ। এই প্রশ্নগুলো এবং বাবরের বাবার নাম, বাবরের মায়ের নাম, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবং শিক্ষার্থীরা, আজকের পাঠদান এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।